গতকালকে হাবিবুল বাশারের কথা ধরে আমি এই প্রশ্নটা তুলছিলাম যে বাংলাদেশের ক্রিকেট ব্র্যান্ডটা কি হওয়া উচিত। উনি ওই যে আমাদের প্রথম ম্যাচটা বিশ্লেষণ করতে গিয়ে মিডিয়ার সামনে বলছিলেন যে বাংলাদেশকে এই ব্র্যান্ডের ক্রিকেটটা খেলে যেতে হবে। কারণ এই ব্র্যান্ডটা কি? বাংলাদেশ দুর্ভাগ্যচক্রে কখনোই তার ক্রিকেট ব্র্যান্ড দাঁড় করাইতে পারে নাই। যেটা সারা পৃথিবীতে ক্রিকেট বলেন, ফুটবল বলেন, আপনার একটা ক্রিকেট পরিচয়, ক্রিকেট আইডেন্টিটি বা স্পোর্টস আইডেন্টিটি ফুটবলেও যদি দেখেন, প্রত্যেকটা টিমের একটা আইডেন্টিটি থাকে। সেটা কখনো চেঞ্জ হয় না তা না। অনেক টিম তাদের পুরনো আইডেন্টিটি, পুরনো স্টাইল বদলায়, নতুন স্টাইলে যায়। সেটা সমস্যা না। কিন্তু আমরা কখনো সেই স্টাইলটাই দাঁড় করাতে পারি নাই সেভাবে। কখনো আমাদের কোনো আইডেন্টিটি তৈরি হয় নাই। কেউ বাংলাদেশ দেখলেই বাংলাদেশ ধরেন ওয়াকায় খেলতেছে, বাংলাদেশ ধরেন ওই মাউন্ট মাঙ্গানুইতে খেলতেছে, বাংলাদেশ লর্ডসে খেলতেছে, মিরপুরে খেলতেছে। এটা যদি একটা ক্রিকেট বিশেষজ্ঞ শোনে সে বুঝতে পারবে বাংলাদেশের স্টাইলটা কি। কিন্তু বাংলাদেশ একমাত্র মিরপুরে একটা বাজে উইকেটে খেলবে এছাড়া কেউ কিছু জানে না যে বাংলাদেশ কোথায় কীরকম ক্রিকেট খেলবে। কিন্তু হাবিবুল বাশার সুমন সহ অনেকেই মনে করতেছেন যে দিস ইজ দ্য হাই টাইম, এখন আমাদের নিজস্ব একটা ক্রিকেট স্টাইল নিয়ে আগানো দরকার। তা না হলে আমরা এই আধুনিক ক্রিকেটে সার্ভাইভ করতে পারবো না। এবং এই স্টাইলটা অবশ্যই অল ফরম্যাট মাথায় নিয়েই ভাবা উচিত। অল ফরম্যাট। কিন্তু এই মুহূর্তে আমরা যেহেতু ওয়ানডে খেলতেছি, আমরা ওয়ানডে নিয়েই কথা বলবো। আবার একই সঙ্গে অল ফরম্যাটটারেও একটু ছুঁয়ে যাব। আজকে আমরা একটু আলোচনা করব। আমি ৩ টা এআই ইঞ্জিনকেও এই ব্যাপারটা সলভ করতে বলছিলাম। যে বাংলাদেশের আ গত ২ বছরের পারফরম্যান্স, গত ২ বছরের কি বোলার, কি ব্যাটসম্যান, এদের আ শক্তি, দুর্বলতা এগুলো বিবেচনা করে বলো যে বাংলাদেশের ব্র্যান্ডটা কি হওয়া উচিত? তো তারা সবাই পরে সুমন ভাইয়ের সঙ্গে কথা বলছি। আমি দেখলাম যে এআইও সুমন ভাইয়ের ঠিক একই লাইনে কথা বলল। সেই লাইনটা কি, সেটা কিভাবে প্রয়োগ করা উচিত, আমাদের আইডেন্টিটিটা কেমন হওয়া উচিত, সেই জিনিসটা আজকে একটু আলোচনা করি। আমি যে বললাম বাংলাদেশের ক্রিকেট কখনো নিজস্ব কোনো আইডেন্টিটি তৈরি করতে পারে নাই। এটা একেবারে সত্যি কথা তাও না। একটু আ মানে ২ টা ভিন্ন, ভিন্ন আইডেন্টিটি আমরা তৈরি করার চেষ্টা করছি। একটা হচ্ছে আমরা হাবিবুল বাশার সুমনের সময়ে আমরা একটা খুব কশাস একটা হাবিবুল বাশার সুমন যখন ক্যাপ্টেন ছিলেন, তখন একটা চেহারা দাঁড় করাইতে পারছিলাম। সেইটা মূলত ডেভ হোয়াটমোরের একটা আ ছিল, পলিসি ছিল যে একগাদা অলরাউন্ডার খেলানো। আমরা তখন সাউথ আফ্রিকার পরেই সবচেয়ে বেশি অলরাউন্ডার খেলাইতাম টিমে। ওই জিনিসটাকে আমরা তখন একটা আইডেন্টিটি তে পরিণত করছি। আপনি দেখবেন যে ২০০৭ বিশ্বকাপ পর্যন্ত বা তারও পরে ২০০৭ বিশ্বকাপ পর্যন্ত তো ডেভ এই দায়িত্বে ছিল। এরপরেও বেশ কিছুকাল পর্যন্ত আমরা টিমে প্রচুর অলরাউন্ডার খেলাইতাম। প্রচুর অলরাউন্ডার খেলাইতাম। কখনো মানে সুজন ভাই যতদিন ছিলেন ততদিন একটা পেস বোলিং অলরাউন্ডারও থাকতো। এছাড়া মাশরাফির রোলও ছিল তখন খানিকটা অলরাউন্ডারের। আর সাকিব, আ রানা ছিল, রানা তো মারা গেল। অনেক অলরাউন্ডার ছিল তখন। সাকিবের উত্থান হচ্ছে। রিয়াদ ঢুকলো কিছুদিন পরে। রিয়াদও অলরাউন্ডার ছিল। ওই সময়টা ছিল এরকম যে টিমের ১০ জনের ৭-৮ জনই বল করতে পারে। মানে বেশ ভালো বল করতে পারে। আবার ১০ জনের মধ্যে একদম ৯-১০ নাম্বার পর্যন্ত তারা পরীক্ষিত ব্যাটসম্যান। এরকম একটা কম্বিনেশন ছিল। এটা একটাও আইডেন্টিটি। এই আইডেন্টিটি নিয়ে সমালোচনাও ছিল। তখন পত্রপত্রিকায় রসিকতা করে আমাদের দেশি পত্রপত্রিকায় লেখা হতো যে ডেভের মিনি অলরাউন্ডার তত্ত্ব। তো সেটি সমালোচনা করেন আর যাই করেন, প্রত্যেকটা ফিলোসফির, প্রত্যেকটা আইডেন্টিটির সমালোচনা থাকবে, প্রশংসাও থাকবে। ফলে আমি ওই দিকে যেতে চাচ্ছি না। কিন্তু একটা আইডেন্টিটি দাঁড় করানোর চেষ্টা করা হয়েছিল, সেটা পরে আর থাকে নাই। এরপরে আমরা দেখছি দীর্ঘকাল ২০১৫ পর্যন্ত আমরা স্রোতে ভাসছি।
মানে আমরা যখন যেখানে গেছি, যে পাত্রে ধারণ যখন থাকছি, সেই পাত্রের রং এবং আকার ধারণ করছি, তরল পদার্থের মতো হয়ে গেছি। আমরা কোনো সিরিজে দেখা গেছে যে পেস গুরুত্ব দিয়ে টিম করতেছি, কোনো সিরিজে অলরাউন্ডার গুরুত্ব দিয়ে, কোনো সিরিজে আবার একটা পেসার নিয়ে খেলতেছি, কোনো সিরিজে আমরা একদম ব্লকাথন করতেছি, কোনো সিরিজে একটু মারার চেষ্টা করতেছি, কোনো নিজস্ব আইডেন্টিটি নাই একদম 2015 সালের আগ পর্যন্ত। 2015 সালে হাথুরু সিংয়ে আর মাশরাফিকে এটা কৃতিত্ব দিতে হয়, তারা প্রথম একটা স্মার্ট অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলার চেষ্টা করলো। এইটা টিকলো মোটামুটি 2019-20 সাল পর্যন্ত, 4-5 বছর একটা আইডেন্টিটি দেওয়ার চেষ্টা করলো। সেটা কি, যে আমরা 3 পেসারের নিচে খেলবই না, পরিস্থিতি খুব বেশি না হলে, বিরুদ্ধ না হলে আমরা 3 পেসার খেলাবো এবং টপ অর্ডার ব্যাটসম্যানরা ফিয়ারলেস ব্যাটিং করবে। বলা যায় এই প্রথম আমরা আর কি আধুনিক ক্রিকেটের সঙ্গে মানানসই, ওই সময়ের ক্রিকেটের সঙ্গে মানানসই একটা আইডেন্টিটি তৈরি করার চেষ্টা করলাম। সেই আইডেন্টিটিটা কিন্তু কাজেও দিছিল। আপনি যদি 2015 থেকে 2021 এই পর্যায়ে দেখেন, অ্যাটলিস্ট ওয়ানডেতে, সঙ্গে কিছু কিছু টেস্টে, কিছু কিছু টি-20তে আমাদের যে পারফরমেন্স ছিল, ওয়ানডেতে আমাদের পারফরমেন্স তো তুখোড় পারফরমেন্স ছিল তখন। সেটার কারণ কিন্তু ছিল যে এই যে একটা নির্দিষ্ট আইডেন্টিটিতে দাঁড়ানো। দেখেন, ওই আইডেন্টিটিটা খারাপ কি ভালো আগেই বলছি। ওই আইডেন্টিটিটা, ওই ব্র্যান্ডটা বাকি ব্র্যান্ডগুলোর চেয়ে শক্তিশালী কিনা এটা খুব গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি আপনার স্ট্রেংথ অনুযায়ী একটা আইডেন্টিটি তৈরি করবেন। আপনার আগে দলটা দেখবেন। এই দলের সঙ্গে কোন স্টাইলটা যায়, ওই স্টাইলটাই স্টিক থাকা। এইটা হচ্ছে মূল ব্যাপার। তাতে রেজাল্ট ভালো আসে, নিয়মিত রেজাল্ট আসে। সেই জিনিসটা আবার যখন হাথুরু সিংয়ে চলে গেল, মাশরাফি পর্ব শেষ হলো, না আমি অবশ্যই এটা মানতে রাজি আছি যে সাকিব তামিমও এটা 2023 বিশ্বকাপ পর্যন্ত ধরে রাখছে। এরপরে আবার এই দেখেন, গত 3 বছরে আমরা আইডেন্টিটি লুজ করছি। অথচ এই টাইমটায় আমাদের যে ক্রিকেটারদের উত্থান হয়েছে, তাতে আমাদের নতুন একটা আইডেন্টিটি পাওয়ার টাইম চলে আসছে। মানে টাইম মানে কি, এই সময় আমাদের আইডেন্টিটি সুইচ হওয়ার কথা ছিল, ব্র্যান্ড সুইচ হওয়ার কথা ছিল এবং সেই ব্র্যান্ডটা আমাদের হাতের কাছে, সব রেডি। কিন্তু আমরা এই সময় মানে ঠিক করে উঠতে পারতেছি না আমরা কি ক্রিকেট খেলবো। আবার সেই 2015 সালের আগে এর মতো এলোমেলো খেলতেছি। মানে এই ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা একটা নোংরা উইকেট বানায় ফেলতেছি, আবার কোথাও গিয়ে আমরা স্পিন হ্যাভি একটা টিম বানায় ফেলতেছি। দেখা গেছে খেলতে গেছি আরব আমিরাতে, ওখানে এশিয়া কাপে আমরা নিজেদের স্ট্রেংথ না বুঝে একটা টিম বানায় ফেলছি। আমরা যে টিম কল করতেছি ওইটার সঙ্গে ম্যানেজমেন্টের মিলতেছে না। ম্যানেজমেন্ট কি ভাবতেছে বোঝা যাচ্ছে না, নির্বাচকরা কি ভাবতেছে বোঝা যাচ্ছে না। নির্বাচকরা একটা টিম করে দিচ্ছেন, ম্যানেজমেন্ট তার মধ্যে দিয়ে 11 সাজাইতে পারতেছে না। এই অসন্তোষ প্রকাশ্যে চলে আসতেছে। তার মানে কোনো ব্র্যান্ড নাই, কোনো নির্দিষ্ট আইডেন্টিটি নাই। অথচ এই সময় আমরা দেখলাম যে আমাদের এখানে কিছু ঘরানার খেলোয়াড়ের দারুণ উত্থান হয়েছে, আর এক ঘরানার খেলোয়াড় আমাদের এখানে আগের থেকে অনেক পিছায় গেছে। সেটা কি, প্রথমত আমাদের একটা পেস বোলিং উত্থান হলো। সব ফরম্যাটে, টি-20 বলেন, ওয়ানডে বলেন, টেস্ট বলেন, সব ফরম্যাটে আমাদের এক ঝাঁক পেসার প্রচণ্ড প্রতাপে উঠে আসলো, প্রচণ্ড প্রতাপে। একেবারে নাহিদ রানার চোখের সামনে বলে নাহিদ রানার নাম সবার বেশি আসে। আপনি যদি টেস্টের দিকে তাকান, তাও হাসান, নাহিদ, এরকম 2টা পেসার। আবার লিমিটেড ওভারে শরীফুল, তানজিম সাকিব, মুস্তাফিজ তো আগে থেকেই ছিল, তাসকিনও আগে থেকে ছিল। তারপরে আবার টেস্ট স্পেশালিস্ট হিসাবে এবাদত, খালেদ, তারপর মৃত্যুঞ্জয়। মানে আমাদের এখন এক ঝাঁক পেসার উঠে আসছে এবং এই পেসারদের একটা কমন জিনিস দেখেন, এরা সবাই প্রচণ্ড অ্যাগ্রেসিভ। মানে ব্যক্তিগত জীবনে, গতকাল তো ব্যক্তিগত জীবনে গল্প করছি, অনফিল্ড অনফিল্ড এরা সবাই প্রচণ্ড অ্যাগ্রেসিভ। মানে উইকেট নিব, এরা উইকেটের জন্য বল করে। কেউ মঞ্জুরুল ইসলামের মতো উইকেটের বাইরে বাইরে বল করে না। সবাই যে কোনো মূল্যে উইকেটে হিট করতে চায়, ডেকে হিট করতে চায়, বল ঢুকায়, প্রয়োজনে ব্যাটসম্যানের গায়ে লাগাবে, তাও আমার স্টাম্প চাই, আমার উইকেট চাই। এই অ্যাটিটিউড যে, এটা তার মানে আপনি এক ঝাঁক অ্যাগ্রেসিভ ফাস্ট বোলার পেয়ে গেছেন। এটা
হয়েছে তো। ধরেন আলমগীর কবির থেকে শুরু করে তালহা জুবায়ের, বাংলাদেশের প্রান্তে প্রান্তে আমাদের সাবেক যে ফাস্ট বোলাররা কাজ করতেছে, যারা নানা সংকটের কারণে নিজের জীবনটাকে পূর্ণ করতে পারে নাই, এদের নিয়ে কালকে সকালে, আজকে তো ম্যাচ, আজকে আর হবে না, কালকে সকালে একটা কন্টেন্ট করব। আমাদের এই যে পেস বিপ্লব যারা করতেছে, এই এদের কথাই বলা হয় না, এই নায়কদের কথাই বলা হয় না। এই প্রান্তে প্রান্তে এদের এই পরিশ্রমের ফলে একঝাঁক ফাস্ট বোলার হু হু করে উঠে আসতেছে। সিলেটে নাজমুল কাজ করতেছে, রাজশাহীতে কাজ করতেছে, আলমগীর কবির ভাই কাজ করতেছেন, ডলার কাজ করতেছে খুলনায়, ঢাকা এবং এর আশেপাশে তালহা কাজ করতেছে। কি অসাধারণ একটা ব্যাপার! যাই হোক, এই যে তাহলে একটা বেশ ঝাঁক পেলাম আমরা। ওকে, আরেকটা কি জিনিস পেলাম? আরেকটা জিনিস পেলাম, একগাদা সৌম্য সরকার পেলাম। এদের আমি বলি যে এরা সবাই সৌম্য সরকার। এই যে তানজিদ তামিম, সাইফ, ইমন, তারপরে এরকম এখন টপ অর্ডারে আপনি দেখবেন আমাদের অনেক অপশন, অল আর সৌম্য সরকার। কেন বলি? এই সৌম্য সরকারের একটা গুণ এদের সবার মধ্যে আছে। সেটা হচ্ছে এরা ফেয়ার উইকেটে যে কারো জম। মানে উইকেটে যদি বাউন্সটা মোটামুটি ভালো থাকে, পেসটা মোটামুটি ভালো থাকে, এরা ওই পেস এবং বাউন্স কাজে লাগায় যেকোনো বোলারে তুলোধুনো করে দিতে পারে। নট এভরিডে। এই ধরনের ব্যাটসম্যানরা এভরিডে ব্যাটসম্যান না। এই যে এরা হচ্ছে যাবে, লাইসেন্স নিয়ে যাবে, ফিয়ারলেস ব্যাটিংয়ের লাইসেন্স নিয়ে, কোনো সময় কাজে লাগবে, কোনো সময় লাগবে না। তবে বেশিরভাগ সময় লাগতে হবে। এরকম একঝাঁক ব্যাটসম্যানের উত্থান হলো। তাহলে আমরা কি হারাইলাম? এই সময় শুধু এই যে দুটো ঘরানার উত্থান হলো, এর পাশাপাশি আমরা হারাইলাম হচ্ছে আমাদের যে স্পিন হ্যাভিনেসটা ছিল। মানে সাকিব আল হাসান, মোহাম্মদ রফিক তো অনেক আগে থেকেই নাই। সাকিব আল হাসানের সঙ্গে যদি কখনো ইলিয়াস সানি, কখনো আরাফাত সানি, মানে সবসময় একটা সাপোর্ট থেকে গেছে। একটা তো সাকিবের মতো বিশ্বের সবচেয়ে স্মার্ট বোলার আপনার হাতে, সে থাকাটাই বিরাট ডিফারেন্স। সাকিব নাই মানে আমাদের স্পিন ডিপার্টমেন্ট কার্যত অনেক ফল করছে। আবার ইলিয়াস সানি, আরাফাত সানি, মানে লেফট আর্ম স্পিনার জিনিসটা আমরা মিস করতেছি। এখন আছে যারা, এরা ওই লেভেলের না, ওরকম অ্যাগ্রেসিভ না, ওরকম ডমিনেটিং না। এর বিনিময়ে আমরা অবশ্য অন্য একটা স্পিনার পেয়ে গেছি, যেটা আমাদের জন্য মানে খুব বিরল ব্যাপার। এইটা ওই চাঁদের মাটিতে অক্সিজেন পাওয়ার মতো। সেটা আমরা রিশাদের মতো একটা আবার অ্যাগ্রেসিভ স্পিনার পেয়ে গেছি, লেগ স্পিনার পেয়ে গেছি। লেগ স্পিনার্স আর অলওয়েজ অ্যাগ্রেসিভ, অলওয়েজ। এদের মূল ব্যাপারটাই অ্যাগ্রেশন। তাহলে আমরা কি দেখতেছি যে আমাদের যেখানে যা আছে সব অ্যাগ্রেসিভ, সব অ্যাগ্রেসিভ, এবং সেটা পেস লেড অ্যাগ্রেসিভ। পেস লেট কেন? আমাদের ব্যাটসম্যানরা পেস খেলতে পছন্দ করে, আমাদের ফাস্ট বোলাররা তো পেস পছন্দ করবেই, আমাদের লেগ স্পিনাররাও অলওয়েজ পেস বাউন্স পছন্দ করে উইকেটে। তাহলে কি দেখা গেল? দেখা গেল যে আমরা একটা সাবকন্টিনেন্টাল টিম হয়েও আমরা একটা পেস লেড টিম, একটা আইডেন্টিটির দিকে আগাচ্ছি। মানে এটা কিন্তু তৈরি হয়ে আছে, আপনার হাতে রিসোর্সটা চলে আসে, কিন্তু আপনার ম্যানেজমেন্ট, আপনার নির্বাচকরা, আপনার বোর্ড ডিসিশন নিতে পারতেছে না। তারা ইনডিসিশনে ভুগতেছে। একবার স্পিন হ্যাভি টিম নামাচ্ছে, একবার একটু ব্লক আচরণ করার মতো কয়েকটা ব্যাটসম্যান বের করতেছে, একবার পেসার কমায় দিচ্ছে। মানে দে আর ইনডিসিশন। এটা হয় কি, ভাবতে না পারা যে পৃথিবী কোথায় গেছে এবং আমার আইডেন্টিটিটা কি। প্রথমে ঠান্ডা মাথায় বসে ভাবতে হবে আমার হাতে রিসোর্স কি কি আছে রে ভাই, ওই অনুযায়ী আমাকে টিম সাজাইতে হবে। আমি কোনোভাবেই অন্য কারো মতো টিম সাজাইতে পারবো না। আমি কোনোভাবেই ইন্ডিয়ার মতো একটা টিম করতে পারবো না, ইংল্যান্ডের মতো একটা টিম করতে পারবো না। আমাকে আমার মতো টিম করতে হবে। আমার টিম হচ্ছে এরকম, যে আমার টিম ডিমান্ড করে আমরা পেস লেড একটা অ্যাগ্রেসিভ টিম করব। ওকে, তাহলে আমাদের এখানে স্টিক থাকতে হবে। আমাদের নির্বাচক কমিটি থেকে শুরু করে আমাদের ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন, ইচ অ্যান্ড এভরিবডিকে এটাতে অ্যালাইন থাকতে হবে। যে খেলা মিরপুরে হলে আমাদের ওখানে বোর্ডকেও অ্যালাইন থাকতে হবে। মিরপুরে হোক আর যেখানে হোক, আমরা মূলত টু উইকেটটা পছন্দ করব, কিন্তু সবসময় তো আর আমাদের পছন্দ মতো উইকেট পাবো না। সেক্ষেত্রে টিমে কিছু টুইক হবে। যদি কোথাও স্লো আর লো বাউন্সের উইকেটে খেলতেই হয়, তাহলে তো একটা দুটো খেলোয়াড়, এই যেমন আফিফ দলে ঢুকবে, আফিফ স্কোয়াডে থাকবে, দলে ঢুকবে, মানে এগুলো তো থাকবেই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা মূলত ৩ টা স্পিড স্টার,
স্পিড স্টার বলতে সবগুলো তো নাহিদ রানা নাই আমার হাতে। এই ৩টা জেনুইন পেসার নিয়ে খেলবো। ক্ষেত্র বিশেষে সেটা ৪টাও হতে পারে। স্পিন অপশন একটা হলেও সেটা লেগ স্পিনার। মানে আপনার ৫টা যে বোলিং অপশন অবশ্যই ৫টাই অ্যাগ্রেসিভ হতে হবে। যে ৫ জনই উইকেটের জন্য বল করবে। কন্টিনিউইং কোনো বোলার টিমে থাকবে না। সেটা করতে গিয়ে যদি মিরাজ টিম থেকে বাদ পড়ে যায় তাহলে আপনার বিকল্প ক্যাপ্টেন খুঁজতে হবে। আমি কন্টেইনার এই আমাদের সেটআপে আর চলতেছে না। এই সেটআপে কন্টিনিউইং বোলার এমনিতে পৃথিবীর বাস্তবতাই কন্টেইন করা যে এক মাথা থেকে ধরে যাওয়া ওই বোলারের আর অ্যাটলিস্ট লিমিটেড ওভার ক্রিকেটে কোনো জায়গা নেই। এর সঙ্গে আপনার লাগবে হচ্ছে টপ অর্ডারে ফিয়ারলেস ব্যাটিং করার জন্য অন্তত টপ 4 ব্যাটসম্যান। যে টপ 4 ব্যাটসম্যান ফিয়ারলেস ব্যাটিংই করবে যেকোনো পরিস্থিতিতে। তাতে যদি এমন হয় যে প্রথম ২ জন ০ রানে অল আউট হয়েছে, পরের ২ জনও ওই ফিয়ারলেস ব্যাটিং করবে। এবং এইটা আপনাকে খুব মাথায় রাখতে হবে যে দর্শক খুব আপত্তি করবে বা ফেসবুকে চিল্লাপাল্লা হবে, একেবারে জাত গেল হবে। কোনো ব্যাটসম্যান একটা সিরিজ ধরে একটা ৩টা সিরিজ ধরে ০, ১, ৩, ৪ ডাবল ডিজিটে যাচ্ছেই না। তারপরেও আপনি তারে ব্যাক করতে হবে, ব্যাক করে যেতে হবে। আপনি অভিষেক শর্মার দিকে তাকান। এই যে ইন্ডিয়ার মতো টিম, ইন্ডিয়ার রিসোর্সের অভাব। অভিষেক শর্মারে রিপ্লেস করে ফেলতে ওদের ৩০ সেকেন্ড সময় লাগে। রিপ্লেস তো করে নাই। ওই ব্যর্থতার মধ্যে ওকে টেনে নিয়ে গেছে। কারণ ওরা জানে যে ও ফিয়ারলেস ব্যাটিং যে মুহূর্তে করবে সেই মুহূর্তে আমরা জিতে যাব। ফাইনালে করছে, ইন্ডিয়া জিতে গেছে। তো এই যে ব্যাপারটা বা ঈশান কিষান রান পাচ্ছিল না, ব্যাক করে গেছে। সূর্য কুমার যাদব এখনো রান পাচ্ছে না, ব্যাক করতেছে। সঞ্জু স্যামসন রান পাচ্ছিল না, টিমে নিয়ে আসছে। যখন টিমে আসছে তখন তো কেউ জানে না যে ও এরকম রানে ফিরবে। তারপরে হুট করে দলে নিয়ে আসছে, রান পাইছে। এই জিনিসটা হচ্ছে ফিয়ারলেস ব্যাটিং ধরে রাখার জন্য খুব বড় শর্ত। যে তোমরা তোমাদের জায়গায় ব্যাটিং করে যাবা। হ্যাঁ, মাঝে, মাঝে যদি দেখা যায় যে কেউ বেশি দিন আউট অফ ফর্ম তাহলে দেখা যাবে সাইফরে বসায় ইমনরে বসায় তানজিদ তামিম। প্রথমত এদের ব্যাটিং নিয়ে কাটাছেঁড়া করার কোনো দরকার নেই। এদের কার স্টাইল কি, দুর্বলতা কি, অমুক তমুক এইসব ব্যাটসম্যানের এগুলো ভাবতে হয় না। দ্বিতীয়ত হচ্ছে এরা একদম লাইসেন্স টু কিল অবস্থায় থাকবে সবসময়। পরিস্থিতি যাই হোক এদের কোনো চিন্তা ভাবনা ছাড়া ব্যাটিং করতে হবে। এখন কথা হচ্ছে তাহলে কি বাস বলের কথা বলে ফেলতেছি আমি? না, 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 না। এই জায়গাটায় একটু পার্থক্য আছে। আপনি দেখবেন আমি ওদিকে টপ 4 এর কথা বলছি, খুব অ্যাগ্রেসিভ হবে আর ৫ জন বোলার অ্যাগ্রেসিভ হবে। বোলারদের অ্যাগ্রেশনে ঝুঁকি মানে আমাদের খুব হারায় ফেলার কিছু নাই। বাস বলের মতো বিপদ ঘটার কিছু নাই। তাহলে আমাদের ৫-৬ এ আমাদের কিন্তু ২ জন সলিড ব্যাটসম্যান লাগবে। মানে সলিড কাম অ্যাটাকিং এরকম টাইপের ব্যাটসম্যান লাগবে। ৭ নাম্বারে আই হোপ যে একজন অ্যাটাকিং অলরাউন্ডার যাবে। কিন্তু সেটা আপনি ধরেন আপাতত যদি মনে করেন যে না আমরা অত অ্যাটাকিং যাব না তাহলে আপনি ৩, ৪, ৫ ৪, ৫, ৬ ৩টা পজিশনেই সলিড অ্যাটাকিং ব্যাটসম্যান রাখতে পারেন। যারা ঠিক ফেয়ারলেস ব্যাটিং করবেন না, যাদের লাইসেন্সটা একটু লিমিটেড থাকবে, স্মার্ট অ্যাটাকিং ব্যাটিং করবে লাইক লিটন, তারপরে তৌহিদ হৃদয়, এরকম আমাদের যারা আছে এদের এই অপশনগুলো এখানে কাজে লাগাইতে হবে। যারা হচ্ছে একটু সলিড এবং অ্যাটাক করতে পারে, সহজে উইকেট দিয়ে আসবে না, আবার ওই রানের চাকা বন্ধও করে রাখবে না, স্ট্রাইক রোটেটও বন্ধ করবে না, কোনোটাই বন্ধ করবে না। তার মানে কি দাঁড়ালো টিমটা দেখেন, আপনার টিমের টপ অর্ডারে আছে ফিয়ারলেস ব্যাটিং, মিডল অর্ডারে আপনার আছে সলিড ব্যাটিং, আর বোলিং পুরোটা অ্যাগ্রেসিভ, একদম অ্যাগ্রেসিভ। বোলিংয়ে কোনো রকম আপোষের সুযোগ নেই। এই জিনিসটাকে আমরা বলতেছি পেস লেড অ্যাগ্রেসিভ ক্রিকেট, নট অনলি অ্যাগ্রেসিভ ক্রিকেট। অ্যাগ্রেসিভ ক্রিকেটের এখন সবাই অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলে। পৃথিবীতে যেগুলো দল নামিবিয়া বা ইরিত্রিয়া যারাই ক্রিকেট খেলতেছে এখন সবাই অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলে, টেস্টেও অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলে। কিন্তু ওই অ্যাগ্রেশনের মধ্যেই আবার ডিফারেন্স আছে। যেমন ইংলিশটা খেলে বাসবল। বাসবলের কথা হচ্ছে যে কোথাও কোনো আপনার সলিড টলিড এগুলো খোঁজার দরকার নেই। যদিও সৌভাগ্যক্রমে ওদের একটা সুবিধা হচ্ছে ওদের ওখানে ফিয়ারলেস ব্যাটসম্যান যারা তারাও ভেতরে সলিড, ফলে ওদের ওটা খুঁজতে হয় না আলাদা করে। তারপরে দেখেন বিপদে কিন্তু মাঝে মাঝেই পড়ে সলিড ব্যাটসম্যানের অভাবে।
মানে ওই ব্যাটসম্যানরাই এত বেশি নিজেরা বদলায় ফেলছে। এই জন্য আমি বলতেছি যে মিডল অর্ডারে সলিড থাকতে হবে। আর কথা হচ্ছে যে বাসবলের সমালোচনা তো করবই, তার আগে এটাও মানতে হবে যে বাসবল বা এই ধরনের ক্রিকেট যারা খেলতেছে এটা তো মূলত ইন্ডিয়ার ইংল্যান্ড খেলতেছে, এদের ডেপথ ভয়ানক লাগে, ডেপথ ভয়ানক, সেটা টিমের ডেপথ এবং পাইপলাইনের ডেপথ, ওই জিনিসটা তো আমাদের নাই। ওই রকম ভয়ানক ডেপথ না থাকলে আপনি এই ঝুঁকি নিতে পারবেন না অল আউট অ্যাটাক, মানে বাসবল টল বাদ দেন, অল আউট অ্যাটাক। তাহলে তারপরে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এরা খেলে এক ধরনের মানে এটাকে আপনি বলতে পারেন স্মার্ট অ্যাগ্রেশন। এটা অস্ট্রেলিয়া সেই ডন ব্র্যাডম্যানের আমল থেকে খেলে, তারা সবসময় অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলে বাট স্মার্ট। কখন স্মার্ট যাইতে হবে, কখন স্লো যাইতে হবে, কখনোই ব্লক ক্রিকেট খেলে না, ব্লক 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 করে না, কিন্তু তারা স্মার্ট অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলে এই দুটো দল। এরকম সবাই আজকাল অ্যাগ্রেসিভ খেলে, ইভেন টুকটুক ক্রিকেট খেলা পাকিস্তানও অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলার চেষ্টা করে। এখন আমাদের সেক্ষেত্রে আইডেন্টিটিটা কী? আমরা তো আলাদা কিছু করতে পারবো না, আমাদের অ্যাগ্রেসিভ ক্রিকেটই খেলতে হবে, কিন্তু আমাদের আইডেন্টিটিটা হচ্ছে পেস লেড অ্যাগ্রেসিভ। মানে আমরা মূলত যে কোনো জায়গায় আমাদের টিমটাকে সাজাবো। দেখেন পেস লেড মানে কিন্তু টিমে একগাদা পেসার শুধু রাখার না, আমি ইতিমধ্যে বুঝায় বলতে পারছি। আমাদের যেসব ব্যাটসম্যানরা পেস খেলতে পছন্দ করে, ভালো বাউন্স খেলতে পছন্দ করে, তাদেরও গুরুত্ব দেওয়া। মানে আপনার টিমটা হবে পেসকে নেগোশিয়েট করার মতো। উইকেটে পেস থাকলে সেটা নেগোশিয়েট করার মতো বোলার থাকবে, লেগ স্পিনার থাকবে, পেসার থাকবে, এবং আপনার উইকেটে পেস থাকলে সেটা নেগোশিয়েট করার মতো ব্যাটসম্যান থাকবে, এবং পেস দেখলে তারা আনন্দ পাবে। উইকেটে যেই দেখবে যে ট্রু উইকেট, দারুণ গতি আছে, দারুণ পেস আছে, একটু মুভমেন্টও আছে, দরকার হয় মুভমেন্টও থাকবে, এটার এগেনস্টে যে টিমটা ভালো তাকে আমরা বলতে পারি পেসলেড অ্যাগ্রেসিভ ক্রিকেট। এই পেসলেড অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতে হবে। সেক্ষেত্রে ওই যে বললাম যে ক্যাপ্টেন আরও দৃঢ়চেতা, নির্বাচক কমিটি অ্যালাইন্ড টু ক্যাপ্টেন অ্যান্ড কোচ, এবং বোর্ডকে ওই সাপোর্টটা দেওয়া। সেক্ষেত্রে দেখেন এই যে ইন্টারন্যাশনাল ম্যাচে ট্রু উইকেট করা যেমন তেমন, ইন্টারন্যাশনাল ম্যাচে আপনি প্রতিদিন ট্রু উইকেট করবেন এই দাবি আমি করতেছি না। আর আপনার জীবন মরণ কোনো কোনো সময় আসতে পারে যখন আপনি হিসাব করে দেখতে পারেন যে প্রতিপক্ষের একটু ফাঁদে ফেলার দরকার, আপনি চেঞ্জ করতে পারেন, আমার কোনো আপত্তি নেই। ইন্টারন্যাশনাল ম্যাচের উইকেটে কোনো বাধ্যবাধকতা থাকা উচিত না বোর্ডের উপরে, ওটা ম্যানেজমেন্ট যখন যা বলবে তাই। কিন্তু আপনাকে মাস্ট 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 ডোমেস্টিক ক্রিকেটগুলো ট্রু করে ফেলতে হবে। যতক্ষণ সেটা না করতে পারতেছেন আপনি এই ব্র্যান্ডটা ইন্টারন্যাশনালি রেগুলার খেলতে পারবেন না। আপনার ডোমেস্টিকে আপনার খেলোয়াড়রা সবাই সারা বছর অভ্যস্ত হবে ট্রু উইকেটে খেলে। আপনার যদি মনে হয় যে ঢাকায় বানানো যাচ্ছে না, বা আপনি দক্ষিণের দিকে গেলে উইকেট খারাপ হয়ে যাচ্ছে, আপনি সারা বছর উত্তরে থাকেন। সারা বছর আপনার ডোমেস্টিক আপাতত ৩ সিজনের জন্য সিদ্ধান্ত নিয়ে নেন যে বগুড়া, রাজশাহী আর রংপুর খেলব। কথার কথা বলতেছি, এদিকেও যথেষ্ট ট্রু উইকেট বানানো যায়, মিরপুরেই তো বানায় দেখা গেল। আমি বলতেছি যে এতটাই ডেসপারেট হন যে ট্রু উইকেটের বাইরে আমার ডোমেস্টিকে কোনো ম্যাচ হবে না। সেটা থার্ড ডিভিশনে হবে না, সেকেন্ড ডিভিশনে হবে না, ফার্স্ট ডিভিশনে হবে না, প্রিমিয়ারে হবে না, বিসিএল হবে না, এনসিএল হবে না, বাংলাদেশে কোনো কেউ আর নোংরা উইকেটে খেলতে পারবে না। কোনো কেউ আর ওই জুবুথুবু উইকেটে খেলতে পারবে না। গাদা গাদা বাহাতি স্পিনারের নামে আয়না চাকার, এই দিয়ে চাকার না সরি, ওই যে বল ফালানো, ওই দিয়ে লিগ চলবে না। আর লিগ খেলতে গেলে তোমার জেনুইন ক্রিকেটার আনতে হবে, সেটা যেখান দিয়ে পারো দাম দিয়ে কিনে আনবা। বাংলাদেশে প্রচুর ক্রিকেটার আছে যারা হাহাকার করে বেড়ায়, টিম পায় না শুধুমাত্র এই উইকেটের কারণে। যাই হোক, সেগুলো নিয়ে তো অন্যান্য সময় আলোচনা করছি, কিন্তু মূলত আমাদের ব্র্যান্ডটা এখন পেসলেড অ্যাগ্রেশনের দিকে যাইতে হবে। সেইটার জন্য সবাইকে সিঙ্ক্রোনাইজ হওয়ার কোনো বিকল্প নাই, আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে। ধরেন আমরা এমন একটা কাজ করি পেটের ভাতের জন্য, এই আমার কথা বললি আর কি, বা কন্টেন্ট ক্রিয়েটর বা সাংবাদিকদের আমরা অনেক সময় বুঝে শুনেও তাল হারাবো। আমরা সমালোচনা করব, গা ভাসায় দিব, একটা দুটো ম্যাচ হেরে গেলেই নিজেদের কথা গিলে খেয়ে উল্টোপাল্টা কথা বলবো। আমাদের কথা বাদ দেন, আমরা ওই নীতিতে স্টিক থাকার জন্য এই পেশায় আসি নাই, কারণ পেটে তো ভাত লাগবে শেষ পর্যন্ত। কিন্তু আপনারা যেহেতু একটা বড় শক্তি, আপনারা বলতে আমি ক্যামেরার
ওপাশে যারা আছেন, যাদেরকে সবসময় একটা দেশের স্পোর্টসের মূল ড্রাইভিং ফোর্স মনে করি, সেই দর্শকরা, আপনাদেরকে একটু ধৈর্যশীল হতে হবে। আর কিচ্ছু না। ধৈর্যশীল হতে হবে এবং এই ধরনের আইডেন্টিটিতে যদি একটা দেশের ক্রিকেট ঢুকে যায়, তাকে সমর্থন দিতে জানতে হবে। আপনারা যদি রোজ, রোজ অমুক কোটায় খেলে, তমুক কোটায় খেলে এরকম ফেসবুকে করেন, আজকের দিনে ফেসবুকের আ প্রভাবটা এড়ানো খুব কঠিন। আমি আশা করি ম্যানেজমেন্ট, নির্বাচক তারা নিজেদেরকে ওটুকু দৃঢ় রাখবেন যে তারা এই পপুলিস্ট হওয়ার চেষ্টা করবেন না। স্টিল সেই পপুলিস্ট যারা পপুলার বানাবে যারা, জিনিসটা তাদের হাতেও। তারাও যদি সিদ্ধান্ত নেন যে না ওকে আমরা আমাদের টিমকে ব্যাক করতে থাকবো। ১ টা সিরিজ, ২ টো সিরিজ, ৩ টা সিরিজ ব্যাক করব। তারপরেও যদি রেজাল্ট না আসে গিয়ে কলারটা ধরবো। এই মানসিকতা নিয়ে আপনার ব্যাক করতে থাকেন। দেখেন এই দেশের ক্রিকেটটা আবার শর্টার ফরম্যাটে দাঁড়ায় যাওয়া, এবার শুধু ওয়ানডে না, শর্টার ফরম্যাটে বাংলাদেশের ক্রিকেটটার আবার ৫-৬ এ চলে যাওয়াটা সময়ের ব্যাপার মাত্র। আমি আপনাকে বলতেছি ৫-৬ এ চলে যাওয়াটা সময়ের ব্যাপার মাত্র। এটা দেখার অপেক্ষায় থাকলাম। সবাইকে শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন।